প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের উপস্থাপনায় তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ। এই মানচিত্র চিহ্নিতকরণ কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। সুতরাং মানচিত্র চিহ্নিতকরণের পুরো নম্বরটা যদি তুমি পেতে চাও, তাহলে আজকের এই উপস্থাপনাটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে, প্রথম থেকে শেষ পর্যন্ত। চলো তাহলে সময় নষ্ট একেবারেই না করে আমরা শুরু করে দিই ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ। প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই ভারতের ম্যাপ, সেটা তো বুঝতেই পারছো। এইবার এখানে বিভিন্ন কালার দ্বারা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোথায় কি পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হয়। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সেখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 15 সেন্টিমিটারেরও কম। আর এর মধ্যে দেখো চিহ্নিত করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভারতের সব থেকে কম বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা। এটা মূলত এসে থাকে ভারতের কম বৃষ্টিপাতযুক্ত স্থান, সেটা হচ্ছে রাজস্থানের জয়সলমীর। এটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় প্রায় সময় এসে থাকে ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত স্থান চিহ্নিতকরণ। তাহলে সেটা আমরা অবশ্যই করব জয়সলমীর। এরপরে দেখো তোমাদের যেই অংশটা চিহ্নিত করে দেখাচ্ছি সেটা লাইট ব্লুতে দেখানো হচ্ছে, একেবারে হালকা ব্লু রঙে দেখানো হচ্ছে। এখানকার বৃষ্টিপাতের পরিমাণ মূলত 15 থেকে 25 সেন্টিমিটার। অর্থাৎ যে জায়গাটা এখন চিহ্নিতকরণ হয়েছে সেখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 15 থেকে 25 সেন্টিমিটার। আর এরপরে যে চিহ্নিত স্থানটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই জায়গাকার বৃষ্টিপাতের পরিমাণ বার্ষিক 25 থেকে 50 সেন্টিমিটার। এইভাবেই আমরা আরো বেশি বৃষ্টিপাতযুক্ত স্থানের দিকে যাচ্ছি, ক্রমাগত কম থেকে বেশির দিকে আসছি। দেখো এরপরে তোমাদের যেটা দেখাবো সেখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত তার পরিমাণ হচ্ছে 50 থেকে 100 সেন্টিমিটার। অর্থাৎ এই জায়গাগুলোকে আমরা মাঝারি বৃষ্টিপাতযুক্ত স্থান বলে চিহ্নিতকরণ করতে পারি। আর এরপর তোমাদের যেটা দেখানো হচ্ছে এখন, যেটা দেখিয়ে দিচ্ছি, সেখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেন্টিমিটার। এইবার তোমাদের যেগুলো দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় গড়ে 200 সেন্টিমিটারেরও বেশি। মূলত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আগমন ঘটছে তার প্রভাবে এই জায়গাগুলোতে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। তারা কি করছে, বিভিন্ন সাগর মহাসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং সেখানে বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে। যেমন দেখো আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের পশ্চিম উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত করছে। আবার বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প সংগ্রহ করে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বৃষ্টিপাত সংঘটিত করছে কোথায়, উত্তর পূর্ব দিকে, ভারতের উত্তর পূর্ব অংশে। আর এখানে আরো একটা চিহ্নিত যে স্থান তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টি বহুল স্থান। নামটা নিশ্চয়ই তোমরা জানো, হ্যাঁ, মেঘালয়ের মৌসিনরাম। এটাও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় অধিকাংশ সময় এসে থাকে। তাহলে ভারত, শুধু ভারত নয়, পৃথিবীরও সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে মৌসিনরাম, যেটা এখন তোমরা চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ। আর এখন তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে পোর্শনটা, এই জায়গাটা কি কারণে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, এটা হচ্ছে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। বছরে দুবার বৃষ্টিপাত হচ্ছে, গ্রীষ্মকালেও বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে শীতকালেও বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। অর্থাৎ আগমনকারী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং প্রত্যাগমনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এই দুটো বায়ুর প্রভাবেই কিন্তু এই জায়গাটায় বছরে দুবার বৃষ্টিপাত সংঘটিত হয়। এটাও অনেক সময় তোমাদের চিহ্নিতকরণ আসে, বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল চিহ্নিতকরণ। যেটা তোমাদের দেখাচ্ছে এটা আমাদের ভারতবর্ষ। তো এর মধ্যে কোথায় সব থেকে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয় সেটা আগে দেখিয়ে দিই। ভারতবর্ষের সব রাজ্যেই কিন্তু ধানের চাষ হয়ে থাকে, তবে এখন তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতের অধিক ধান উৎপাদক অঞ্চল। মানে এই জায়গাগুলোতে সব থেকে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়। এই ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যে জায়গাটা পেয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পশ্চিমবঙ্গ রাজ্য।
ভারতবর্ষে মোট যত পরিমাণ ধান উৎপন্ন হয় তার অন্তত 13% উৎপাদন শুধুমাত্রই পশ্চিমবঙ্গেই হয়ে থাকে। আর তোমরা এটাও নিশ্চয়ই জানো, পশ্চিমবঙ্গের একটা জেলা যেটার নাম হচ্ছে বর্ধমান, সেখানে সব থেকে বেশি ধান উৎপন্ন হয় বলে তাকে আবার বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার। পশ্চিমবঙ্গের মতোই আরো যেটা অধিক ধান উৎপাদক অঞ্চল সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, সেরকমই আরো একটা আছে পাঞ্জাব। ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে উত্তরপ্রদেশ পেয়েছে দ্বিতীয় স্থান আর পাঞ্জাব পেয়েছে তৃতীয় স্থান। আর তারও পরবর্তীতে দেখো আরো এই দিকের পোর্শনটা দেখো, এখানের মধ্যে সব থেকে বেশি পরিমাণে আরো ধান যেখানে যেখানে উৎপন্ন হয় সেটা হচ্ছে ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এদিকে আছে কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাটের কিছুটা অংশ। তাহলে এই যে মানচিত্রের যে চিহ্নিত এলাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই হচ্ছে স্বল্প ধান উৎপাদক অঞ্চল, অর্থাৎ এখানে ধানের উৎপাদন হয়ে থাকে তবে তুলনায় কম পরিমাণে উৎপন্ন হয়। এরপর প্রধান গম উৎপাদক অঞ্চল হিসেবে আমরা যেগুলো দেখছি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, এই জায়গাগুলো হচ্ছে ভারতবর্ষের অধিক গম উৎপাদক অঞ্চল। এই যে চিহ্নিতকরণটা তোমরা দেখতে পাচ্ছ এদের মধ্যে গম উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থান অধিকার করেছে পাঞ্জাব আর তৃতীয় স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশ। তাহলে বুঝতেই পারছো এই জায়গাগুলো অবশ্যই ভারতবর্ষের অধিক গম উৎপাদক অঞ্চল। এখন এখানে তোমরা যে চিহ্নিতকরণটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভারতবর্ষের স্বল্প গম উৎপাদক অঞ্চল, অর্থাৎ খুব বেশি পরিমাণে না হলেও ভারতবর্ষের এই জায়গাগুলোতেও কিন্তু স্বল্প পরিমাণে হলেও গম উৎপাদিত হয়। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের কিছুটা অংশ, গুজরাটের কিছুটা অঞ্চল জুড়েও কিন্তু খুব কম পরিমাণে হলেও গমের উৎপাদন হয়ে থাকে। এখান থেকে তোমাদের কি ধরনের প্রশ্ন এসে থাকে? সাধারণত যেটা আসে সেটা হচ্ছে ভারতে গম উৎপাদক অঞ্চল চিহ্নিতকরণ, এটা আসে। আবার যেটা বেশি পরিমাণে আসে সেটা হচ্ছে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল। এটা তোমাদের দুটো সালে এসেছে, 2018 এবং 2023 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা যেটা চিহ্নিতকরণ করবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল হিসেবে চিহ্নিতকরণ যদি আসে তাহলে সেখানে তোমরা উত্তরপ্রদেশটাই চিহ্নিতকরণ করবে, তার কারণ এটা হচ্ছে গম উৎপাদনের শীর্ষস্থান পেয়েছে ভারতবর্ষের মধ্যে। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভারতের মানচিত্রে আন্তর্জাতিক বিমানবন্দর আর জাতীয় বিমানবন্দর। তোমরা জানো পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বিমান পরিবহন ব্যবস্থা। আর দেশের মধ্যে যখন বিমান পরিবহন চলাচল করে তখন তাকে বলা হয় জাতীয় বিমানবন্দর। আর যদি দেশের বাইরে যোগাযোগ ব্যবস্থার জন্য যে বন্দর ইউজ করা হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখন তোমাদের প্রথমেই যেটা দেখাবো সেটা ভারতের মানচিত্রের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো চিহ্নিতকরণ করে দেখাবো। তোমরা সেগুলো দেখতে থাকো এবং বুঝে নাও পুরোটা। আমি এখানে পরপর একটা একটা করে আন্তর্জাতিক বিমানবন্দর তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং নামগুলো বলে দিচ্ছি, দেখে নাও। শ্রীনগর, অমৃতসর, দিল্লি, জয়পুর, লখনৌ, বারাণসী, পাটনা, গুয়াহাটি, কলকাতা, চেন্নাই, তিরুবনন্তপুরম, কোচি, কোঝিকোড়, ম্যাঙ্গালোর, বেঙ্গালুরু, পানাজি, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, আহমেদাবাদ, নাগপুর। ব্যাস এইগুলি হলো ভারতের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে মূলত কি ধরনের প্রশ্ন তোমাদের এসে থাকে? তোমাকে বলতে পারে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তাহলে সেখানে তুমি অবশ্যই চেন্নাই চিহ্নিতকরণ করবে। এই প্রশ্নটা তোমাদের 2019 সালে কিন্তু এসেছিল। আবার বলতে পারে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে আহমেদাবাদ। এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে তোমরা চিহ্নিতকরণ করবে কলকাতা। আবার আসতে পারে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রে তোমাকে যেটা চিহ্নিতকরণ করতে হবে সেটা হচ্ছে দিল্লি। এটাই আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রেও তোমাকে দিল্লি চিহ্নিতকরণ করতে হবে। ব্যাস এই হয়ে গেল ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, তোমাদের চিহ্নিতকরণ করে দেখালাম। তারই সঙ্গে সঙ্গে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও যেমন দেখালাম, কোন সালে এই অংশ থেকে প্রশ্ন এসেছে সেটাও দেখিয়ে দিলাম। এখন তোমাদের দেখাবো ভারতের জাতীয় বিমানবন্দর। চিহ্নিতকরণগুলো মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। লেহ, জম্মু, সিমলা, চণ্ডীগড়, দেরাদুন, আগ্রা,
ঝাঁসি, রাঁচি, জব্বলপুর, রায়পুর, ভোপাল, উদয়পুর, ভুজ, ভাদোদরা, মাদুরাই, বিশাখাপত্তনম। আর একেবারে পূর্ব দিকে দেখো, ভারতের পূর্ব দিকে আছে ডিব্রুগড়, ইম্ফল, শিলচর, আইজল। এগুলো হলো ভারতের জাতীয় বিমানবন্দর, অর্থাৎ দেশের মধ্যেই সেখানে বিমান পরিষেবা চালু থাকে। তবে আজকের এই পর্বে যে তোমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং জাতীয় বিমানবন্দর দেখালাম, তার মধ্যে মূলত ম্যাপ পয়েন্টিং হিসেবে যেগুলো পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। তার মধ্যে তোমাকে দক্ষিণ ভারতের বলতে পারে, পূর্ব ভারতের বলতে পারে, বা বলতে পারে প্রধান বিমানবন্দর, ভারতের প্রধান বিমানবন্দর। যেটা চিহ্নিতকরণ করে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কুলটি বার্নপুর লৌহ ইস্পাত কেন্দ্র। এটা অবস্থিত কোথায়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এই যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমরা দেখতে পাচ্ছ, কুলটি বার্নপুর, এটাকে আবার বলা হয়ে থাকে ইসকো, অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এই শিল্প কেন্দ্রের একটা অংশ রয়েছে কুলটিতে, আর একটা অংশ রয়েছে বার্নপুরে। তাহলে টোটাল শিল্প কেন্দ্রটার নাম হচ্ছে কুলটি বার্নপুর শিল্প কেন্দ্র। পরবর্তী যে চিহ্নিতকরণটা এখন তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। পশ্চিমবঙ্গের আসানসোলের দুর্গাপুরে এই যে শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে, এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটাকে আবার বলা হয় ডিএসপি, অর্থাৎ দুর্গাপুর স্টিল প্লান্ট। আর এরপরে যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমাদের এখন চিহ্নিত করে দেখাচ্ছি সেটা হচ্ছে জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এটা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে। আর এই শিল্প কেন্দ্রটা জামশেদপুর টাটা স্টিল লিমিটেড নামে পরিচিত। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বোকারো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বা বোকারো স্টিল প্লান্ট। এই যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা, এটা ঝাড়খণ্ডের বোকারো জেলাতে অবস্থিত। এইবার দেখে নাও পরবর্তী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের চিহ্নিতকরণ। এখন যে চিহ্নিত যুক্ত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এটা কোথায় গড়ে উঠেছে? না, ওড়িশায়। ওড়িশার সুন্দরগড় জেলায় এই রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা গড়ে উঠেছে। চিহ্নিত স্থানটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা, এটা ছত্তিশগড়ের দুর্গ জেলার ভিলাইতে অবস্থিত। আর এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা ভারত সরকারের উদ্যোগে, অর্থাৎ সরকারি উদ্যোগে গঠিত একটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটাকে বলা হয় ভিলাই স্টিল প্লান্ট। তোমাদের পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণে কিন্তু অনেক সময় এইভাবে উল্লেখ করেই দেওয়া থাকে ভারত সরকারের উদ্যোগে গঠিত একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে চিহ্নিত করতে হবে ভিলাই। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশাখাপত্তনম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। অবশ্যই এটা বিশাখাপত্তনমেই অবস্থিত। অনেক সময় তোমাদের চিহ্নিতকরণে এসে থাকে ভারতের পূর্ব উপকূলের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। তাহলে এটা দেখো একেবারে উপকূল ভাগের মধ্যেই রয়েছে। সুতরাং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে গড়ে ওঠা এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা কিন্তু তখন তুমি অবশ্যই চিহ্নিতকরণ করবে। এটা একটা রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা, আর এই শিল্প কেন্দ্রটার নাম হচ্ছে বিশাখাপত্তনম স্টিল প্লান্ট। এখন তোমরা যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটা মূলত পরিচিত বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড নামে। এটা কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। কর্ণাটক রাজ্যের ভদ্রা নদীর তীরে ভদ্রাবতীতে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা অবস্থিত বলে এটাকে ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র বলা হয়ে থাকে। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, অর্থাৎ যে চিহ্নিত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। আজকের এই উপস্থাপনায় তোমরা এই যে ম্যাপ পয়েন্টিং এর ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো, এই ক্লাসটা আসলে ঠিক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তুমি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে একেবারেই ভুলবে না, কারণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেল আইকনটা এই কারণেই অল করে রাখতে হবে যাতে সবার আগে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়।
মানচিত্রে তোমরা যে চিহ্নিত অঞ্চলগুলো দেখতে পাচ্ছ সেই অঞ্চলটা হচ্ছে অত্যধিক জনঘনত্বপূর্ণ অঞ্চল। এখানে প্রতি বর্গ কিলোমিটারে যে জনসংখ্যাটা তার মাত্রা বা তার পরিমাণ হচ্ছে প্রায় 850 জনের বেশি। তাহলে এখানে 1 বর্গ কিলোমিটার এলাকায় 850 জনের বেশি মানুষ বসবাস করে, যে চিহ্নিত এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ। এইবার বলি তাহলে এটা কোন কোন জায়গা। এই চিহ্নিত রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ আর কেরালা। দেখো যে যে রাজ্যগুলোর কথা বললাম এই রাজ্যগুলো হচ্ছে 850 জনের বেশি মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটার এলাকায়, তাই একে বলা হচ্ছে অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল। তবে এইগুলো কিন্তু সবটাই হচ্ছে রাজ্য। এছাড়াও একটা জায়গা রয়েছে যেটা কিনা কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাও আমি এখানে তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখিয়েছি। সেটা হচ্ছে আমাদের দিল্লি। এটা কিন্তু 2017 সালের প্রশ্নে এসেছিল, ভারতের অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল বলে ব্র্যাকেটে দেওয়া ছিল কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে সেক্ষেত্রে তোমাকে যেহেতু কেন্দ্রশাসিত উল্লেখ করে দিয়েছে, তাই তোমাকে সেখানে কিন্তু দিল্লিটাই চিহ্নিতকরণ করতে হবে। চিত্রে এখন যে চিহ্নিত এলাকাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 401 থেকে 850 জন মানুষ বসবাস করে। এই এলাকাগুলোকে তাহলে বলা হচ্ছে অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল। এবার জেনে নাও এগুলো তাহলে কোন কোন রাজ্য পড়লো এর মধ্যে। পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু আর ঝাড়খণ্ড। তাহলে এই রাজ্যগুলোতে বসবাসকারী মানুষজনের সংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 401 থেকে 850 জন। এরপরে এখন আমরা যে চিহ্নিতকরণটা দেখে নেব সেটা হচ্ছে মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। চিহ্নিতকরণটা তোমরা দেখতেই পাচ্ছ। এইবার জেনে নাও এই জায়গায় ঠিক কত মানুষ বাস করে প্রতি বর্গ কিমিতে। চিহ্নিত অঞ্চলে অর্থাৎ মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 251 থেকে 400 জন। এইবার জেনে নাও এই মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে ঠিক কোন কোন রাজ্যগুলো এর অন্তর্গত। দেখে নাও চিহ্নিতকরণের কোন কোন রাজ্যগুলো এর আওতায় আসছে। প্রথমেই তোমাদেরকে যে রাজ্যের কথা বলবো সেটা হচ্ছে রাজস্থান। এছাড়া আছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। আর একদম পূর্ব দিকে দেখো আসাম আর ত্রিপুরা। এই যে রাজ্যগুলোর কথা তোমাদের বললাম এইগুলো হচ্ছে মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল। এখন আমরা যে চিহ্নিতকরণ দেখব সেটা হচ্ছে অল্প জনঘনত্বযুক্ত অঞ্চল বা স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল। এখন তোমরা যে চিহ্নিত জায়গাগুলো দেখছো সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা 101 থেকে 250 জন। এবার জেনে নাও তাহলে কোন কোন রাজ্যগুলো স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে পড়ছে। মানচিত্রে সেগুলো চিহ্নিতকরণটা দেখে নাও। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে জম্মু ও কাশ্মীর, এরপর হিমাচল প্রদেশ, তারপর উত্তরাখণ্ড, এরপরে উত্তর পূর্ব দিকে দেখো মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, এরপরে ছত্তিশগড়। এই যে জায়গাগুলো তোমাদের এখন চিহ্নিত করে দেখানো হলো এই সমস্ত জায়গাগুলোই হচ্ছে স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চলের অন্তর্গত। অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষজনের সংখ্যা 101 থেকে 250। এই যে অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চলটা তোমরা এখন দেখছো, এখানে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী মানুষের সংখ্যা 100 জন বা তার থেকেও কম। তাহলে এর অন্তর্গত কোন কোন রাজ্যগুলো সেটা অবশ্যই জেনে নেওয়া দরকার। দেখে নাও সেইগুলো। অতি স্বল্প জনঘনত্বযুক্ত যে রাজ্যগুলো সেই রাজ্যের মধ্যে প্রথমেই তোমাদের যে নামটা বলবো সেটা হচ্ছে সিকিম। চিহ্নিতকরণটা দেখলেই বুঝতে পারবে। পরবর্তী অরুণাচল প্রদেশ, আর এরপরে রয়েছে মিজোরাম। এখন তোমরা মানচিত্রে যে চিহ্নিত এলাকাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গঙ্গার উচ্চ প্রবাহ এখান থেকে শুরু হয়েছে, তাই এর সন্নিহিত যে অঞ্চল সেটাকেই বলা হচ্ছে উচ্চ গঙ্গা সমভূমি। আর এই উচ্চ গঙ্গা সমভূমির বাম দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে সিন্ধু সমভূমি। যে চিহ্নিত অঞ্চলটা তোমরা এখন দেখছো এটাই হচ্ছে সিন্ধু সমভূমি। তাহলে উচ্চ গঙ্গা সমভূমি আর সিন্ধু সমভূমি দেখার পাশাপাশি এবার তোমাদের যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মধ্য
গঙ্গা সমভূমি, অর্থাৎ এই অঞ্চলটায় গঙ্গার মধ্যগতি রয়েছে এবং সেখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে মধ্য গঙ্গা সমভূমি। আর এর ঠিক পরে যেটা তোমরা চিহ্নিতকরণ এখন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের নিম্ন গঙ্গা সমভূমি। তোমরা জানো গঙ্গা নদী তার মোহনা হচ্ছে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরে গিয়ে সেটা মিলিত হয়েছে, তাই এই এলাকাটা হচ্ছে গঙ্গার নিম্ন গতি সমৃদ্ধ এলাকা। তাই সেখানে যে সমভূমি গড়ে উঠেছে সেটাই হচ্ছে নিম্ন গঙ্গা সমভূমি। এইবার দেখো ভারতের পূর্ব দিক বরাবর ব্রহ্মপুত্র নদের কারণে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই এখন তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, আর এর নাম হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। এখন তোমরা যে সমভূমিটা দেখতে পাচ্ছ সেটা উত্তর সরকার উপকূল বরাবর অবস্থিত। এখানে দুটো সমভূমি রয়েছে, একটা হচ্ছে ওড়িশা উপকূলীয় সমভূমি। উত্তর সরকার উপকূলের এই অংশে যেহেতু ওড়িশা রাজ্যটা অবস্থিত তাই এখানকার সমভূমিটা ওড়িশা উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আর তারপরে উত্তর সরকার উপকূলের যে অংশটা তোমাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে অন্ধ্র উপকূলীয় সমভূমি, অর্থাৎ এখানে অন্ধ্রপ্রদেশ রাজ্য রয়েছে, তাই এই রাজ্যের যে অংশটা সমভূমিটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে অন্ধ্র উপকূলীয় সমভূমি। এরপরে যে চিহ্নিত জায়গাটা তোমরা এখন দেখছো সেটা পুরোটাই করমণ্ডল উপকূল জুড়ে অবস্থান করছে, তাই এই সমভূমিটার নাম হচ্ছে করমণ্ডল উপকূলীয় সমভূমি। এখন যে চিহ্নিত জায়গাটা তোমরা দেখছো, যে অঞ্চলটা তোমরা চিহ্নিতকরণ অবস্থায় দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি, অর্থাৎ এখানে অবস্থিত উপকূলটার নাম মালাবার উপকূল এবং সেখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই হচ্ছে মালাবার উপকূলীয় সমভূমি। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। কর্ণাটক উপকূলে গড়ে ওঠা সমভূমিটার নাম হচ্ছে কর্ণাটক উপকূলীয় সমভূমি, যেটা এখন চিহ্নিতকরণ অবস্থায় তোমরা দেখছো। ভারতের মানচিত্রে এখন যে চিহ্নিত জায়গাটা তোমরা দেখছো সেটা হচ্ছে কোঙ্কণ উপকূলীয় সমভূমি। আরব সাগরের তীরে গড়ে ওঠা যে কোঙ্কণ উপকূল, সেই উপকূলীয় যে সমভূমি সেটাই কিন্তু কোঙ্কণ উপকূলীয় সমভূমি নামে পরিচিত। আর পরবর্তী যে চিহ্নিতকরণটা আমরা এখন দেখব সেটা গুজরাট উপকূলীয় সমভূমি। তোমরা জানো এই অঞ্চলটা গুজরাট রাজ্যের অন্তর্গত, তাই এখানে যে সমভূমিটা গড়ে উঠেছে সেটাই গুজরাট উপকূলীয় সমভূমি নামে পরিচিত। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, তোমরা এই যে এতটা সময় দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা এখন দেখছো, চিহ্নিতকরণগুলো বুঝে নিচ্ছ, তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদেরই সঙ্গে এতক্ষণ ধরে কিন্তু আমিও আছি, তোমাদেরই এসপি ম্যাম। আর যে ক্লাসটা তুমি পেতে চাইছো সেটা কি সে সম্পর্কে কিন্তু জানাতে একেবারেই ভুলবে না, তার কারণ তোমার এই একটা ছোট্ট মতামতই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী করে তুলবে। তাই অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ মতামত রাখো এবং দেখতে থাকো। চলো দেখে নিই পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা ভারতের মানচিত্রে যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, নামটা তোমরা একটু হলেও আন্দাজ করতে পারা তোমাদের উচিত, তার কারণ এখানে যে রাজ্যটা অবস্থিত সেটা তোমরা জানো। কোন রাজ্য বলো, গেস করতে থাকো। হ্যাঁ, রাজস্থান। তাহলে রাজস্থানে অবস্থিত যে সমভূমি সেটা অবশ্যই রাজস্থান সমভূমি নামে পরিচিত। তাহলে এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিতকরণটা দেখতে পেলে সেটা হচ্ছে রাজস্থান সমভূমি। ভারতের মানচিত্রে যে চিহ্নিতকরণটা দেখছো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মালভূমি, তার নাম হলো লাদাখ মালভূমি। আর এর ঠিক পরেই যে মালভূমিটা এখন তোমাদের চিহ্নিতকরণ করে দেখাবো সেটাও বেশ গুরুত্বপূর্ণ এবং প্রায় সময় কিন্তু এটা পরীক্ষায় এসে থাকে। 2003 এবং 2010 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই চিহ্নিতকরণ এসেছিল। সেই মালভূমিটা হচ্ছে মেঘালয় মালভূমি। ভারতবর্ষের মেঘালয়ে অবস্থিত এই যে মালভূমি সেটার নামই হচ্ছে মেঘালয় মালভূমি। এই চিহ্নিতকরণটা ভালো করে দেখে রাখো, এটা কিন্তু মাঝে মধ্যেই টেস্ট এবং ফাইনালের পরীক্ষায় এসে থাকে। সুতরাং এই মেঘালয় মালভূমি চিহ্নিতকরণটা ভালো করে বুঝে নাও। চলে যাব পরবর্তী চিহ্নিতকরণে, দেখে নাও। এখন যে চিহ্নিত অঞ্চলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি। আসলে এটা একটা মালভূমি অঞ্চল, এটার নাম হচ্ছে পূর্ব রাজস্থান উচ্চভূমি অঞ্চল। তো এই চিহ্নিতকরণের পাশাপাশি তোমাদেরকে এখন যেটা দেখাবো সেটা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ মালভূমি, সেটার নাম হচ্ছে মালব মালভূমি। এটাও কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, তোমরা চিহ্নিতকরণটা বুঝে নাও। দেখো মানচিত্রে এখন চিহ্নিতযুক্ত যে এলাকাটা, যে মালভূমিটা তোমরা দেখছো এটাই হচ্ছে মালব মালভূমি। এখন যে চিহ্নিত অঞ্চলটা দেখছো ভারতের মানচিত্রে সেটা হচ্ছে বুন্দেলখণ্ড মালভূমি। আর তার পাশেই রয়েছে এই যে অঞ্চলটা এখন চিহ্নিত দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাঘেলখণ্ড মালভূমি। আর এই বাঘেলখণ্ড মালভূমির দক্ষিণ পূর্ব দিকে আরো একটা গুরুত্বপূর্ণ মালভূমি যেটা কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, এটা
এটা হচ্ছে ছত্তিশগড় মালভূমি। আর এই ছত্তিশগড় মালভূমিরই উত্তর পূর্ব প্রান্ত জুড়ে যে মালভূমিটা রয়েছে সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মালভূমি। চিহ্নিতকরণটা দেখে নাও এবং বুঝে নাও, জেনে নাও কি সেই মালভূমি। মালভূমিটার নাম হচ্ছে ছোট নাগপুর মালভূমি, যা ভারতের খনিজ ভান্ডার নামে কিন্তু পরিচিত। এটাও প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, সেটা টেস্ট হতে পারে বা ফাইনাল পরীক্ষা হতে পারে। এই ছোট নাগপুর মালভূমিও কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। তাহলে এখন চিহ্নিত যে অঞ্চলটা তোমরা দেখলে সেটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি। আর এই ছোট নাগপুর মালভূমিরই দক্ষিণ দিকে রয়েছে ওড়িশা উচ্চভূমি। ওড়িশা রাজ্যে অবস্থিত যে মালভূমি অঞ্চলটা সেটাই পরিচিত ওড়িশা উচ্চভূমি নামে, যেটাও কিনা ভারতের একটা গুরুত্বপূর্ণ মালভূমি অঞ্চল। এখন তোমরা যে অঞ্চলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দণ্ডকারণ্য উচ্চভূমি। এটা একটা মালভূমি অঞ্চল। আর এই দণ্ডকারণ্য উচ্চভূমির পশ্চিম দিক জুড়ে অনেকটা অঞ্চল জুড়ে যে মালভূমিটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি। পুরো মহারাষ্ট্র রাজ্য জুড়েই বলা যায় যে এলাকাটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি অঞ্চল। আর এই মহারাষ্ট্র মালভূমির পরেই দেখো এই যে জায়গাটা তোমরা এখন চিহ্নিত দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তেলেঙ্গানা মালভূমি। এই যে মানচিত্রে চিহ্নিতকরণটা এখন তোমরা দেখছো, এই চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কর্ণাটক মালভূমি। আজকের উপস্থাপনায় গুরুত্বপূর্ণ যে মালভূমিগুলো তোমাদের দেখালাম তার মধ্যে এটাই হচ্ছে সর্বশেষ মালভূমি। তো কর্ণাটক মালভূমি হচ্ছে পুরো কর্ণাটক জুড়েই অবস্থিত। এখন চিহ্নিত যে এলাকাটা তোমরা দেখছো এটা তাহলে হলো কর্ণাটক মালভূমি। দেখতে পাচ্ছ এই পুরো অঞ্চলটা মিলে যে উপকূলটা সেটা হচ্ছে উত্তর সরকার উপকূল। এখানে ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূল যুক্ত রয়েছে। এই পুরোটা জুড়ে যে উপকূলটা এখন চিহ্নিত করে দেখানো হয়েছে এটাই হচ্ছে উত্তর সরকার উপকূল। এই উপকূলটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে এটা পরীক্ষায় এসে থাকে। সুতরাং এটা তোমরা চিহ্নিতকরণটা অবশ্যই মনে রাখো। আর যেহেতু অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হচ্ছে তাই সহজেই তোমার মনে থাকার কথা। এরপরে আমরা যেটা চিহ্নিতকরণ দেখে নেব, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ চিহ্নিত অবস্থায়, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। ভারতবর্ষের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাংশ জুড়ে এই যে উপকূল এলাকাটা এটাই হচ্ছে করমণ্ডল উপকূল। গুরুত্বের বিচারে এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ উপকূল, কারণ প্রায় সময় এটা পরীক্ষায় এসে থাকে। সুতরাং তোমরা এই চিহ্নিতকরণটা অবশ্যই ভালো করে দেখে নাও। এই উপকূলটার গুরুত্ব বিচার বিবেচনা করেই কিন্তু বিভিন্ন স্কুলের টেস্টে এটা চিহ্নিতকরণ করতে দিয়ে থাকে। তাছাড়া 2003 এবং 2006 সালের মাধ্যমিকেও কিন্তু এই উপকূল চিহ্নিতকরণ হিসাবে পরীক্ষায় এসেছিল। সুতরাং এটা তোমরা ভালো করে দেখে রাখো এবং মনে রাখার চেষ্টা করো। সমগ্র তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ জুড়ে এই যে উপকূল এটা তাহলে হলো করমণ্ডল উপকূল। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন তোমরা মানচিত্রে যে অংশটা চিহ্নিতকরণ হিসেবে দেখছো সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ উপকূল, যেটার নাম হলো কিনা মালাবার উপকূল। সমগ্র কেরল জুড়ে এই উপকূলটার নামই হচ্ছে মালাবার উপকূল। গুরুত্বের নিরিখে এই যে উপকূলটার কথা বলছি অর্থাৎ মালাবার উপকূল, এটা কিন্তু পরীক্ষায় প্রায় সময় এসে থাকে। টেস্টে তো বটেই, তাছাড়া ফাইনাল পরীক্ষাতেও কিন্তু এটা প্রায় সময়ই এসেছে। সুতরাং এই উপকূল এলাকাটা তোমাকে অবশ্যই চিহ্নিতকরণটা দেখে রাখতে হবে, তারই সঙ্গে সঙ্গে অবশ্যই মনে রাখতে হবে ভারতের প্রায় একেবারে দক্ষিণ প্রান্ত জুড়েই বলা যায়, দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম প্রান্তের এই অংশটা মিলিয়ে যে অংশটা এখন তোমরা চিহ্নিতকরণ অবস্থায় দেখছো এটাই হচ্ছে মালাবার উপকূল। এই মালাবার উপকূলটা তো বললামই প্রায় সময় বেশিরভাগ স্কুলেই কিন্তু এসে থাকে চিহ্নিতকরণের জন্য, টেস্টে তো আসেই। ফাইনালের জন্য যে যে সালে এটা এসেছে সেটা হচ্ছে 2009 সালে এসেছে, 2011 সালে এসেছে, 2022-এ এমনকি 2024-এও কিন্তু এটা চিহ্নিতকরণ হিসাবে এসেছে। সুতরাং বুঝতেই পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং ভালো করে এটা দেখে নাও এবং চিহ্নিতকরণটা বুঝে নাও। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে তোমাদের বলি, তোমাদের মনে রাখার সুবিধের জন্য, যে উপকূল এটা সাধারণত গড়ে উঠবে কোথায় না, যেখানে স্থলভাগ আর জলভাগ
স্থলভাগ এসে মিলিত হয়েছে, অর্থাৎ জলভাগ শেষ এবং স্থলভাগের শুরু, সেটাই হচ্ছে উপকূল এলাকা। সুতরাং ভারতবর্ষের যে 3 দিক জুড়ে জলভাগ রয়েছে, অর্থাৎ পূর্বে বঙ্গোপসাগর, দক্ষিণে ভারত মহাসাগর এবং পশ্চিমে রয়েছে আরব সাগর, সুতরাং যে উপকূলই তোমাকে চিহ্নিতকরণ করতে বলুক না কেন, সেইগুলো এই 3টে অংশের বাইরে কিন্তু হবেই না। তার মধ্যে একেবারে দক্ষিণ প্রান্ত বলে কিন্তু কোনো নির্দিষ্ট উপকূল নেই, তার মধ্যে তাহলে বেশিরভাগগুলোই রয়েছে পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলে। তোমরা যে চিহ্নিতকরণ দেখছো এটা হলো কর্ণাটক উপকূল। কর্ণাটকের মধ্যে অবস্থিত এই উপকূল অঞ্চলটাই কর্ণাটক উপকূল নামে পরিচিত। এই কর্ণাটক উপকূলটাও তাহলে কিন্তু পশ্চিম উপকূলের একটা অংশ। তাহলে আমি বলেছিলাম যে পশ্চিম উপকূলে গুরুত্বপূর্ণ 3টে উপকূল রয়েছে, তার মধ্যে একটা হলো মালাবার উপকূল, দ্বিতীয়টা হলো কর্ণাটক উপকূল। দেখে নেব পরবর্তী গুরুত্বপূর্ণ উপকূলটা। এখন তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কোঙ্কণ উপকূল। এই উপকূলটাও একটা গুরুত্বপূর্ণ উপকূল, প্রায় সময় পরীক্ষায় এসে থাকে। বেশিরভাগ স্কুলে চিহ্নিতকরণের জন্য কিন্তু এটাকেও প্রেফার করে, মানে এটাও চিহ্নিতকরণ করতে দেয়। এই যে কোঙ্কণ উপকূলটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এটাকে ভালো করে দেখে নাও এবং মনে রাখার চেষ্টা করো এটা কিভাবে পরীক্ষায় কিরকম আসে সেটা একটু জেনে নাও। তার আগে বলি, এই যে উপকূলটা তোমরা চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ এটা কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে মহারাষ্ট্রের এই উপকূল অঞ্চলটাই কোঙ্কণ উপকূল নামে পরিচিত। আগেই বললাম বেশিরভাগ স্কুলে এটা দিয়ে থাকে সাধারণত ম্যাপ পয়েন্টিং করার জন্য, তো টেস্ট পরীক্ষাতেও এসে থাকে এবং ফাইনালেও কয়েকবার এটা এসেছে, যেমন 2004-এ এসেছে, 2007-এ এসেছে। তো এই উপকূলটাও যে গুরুত্বপূর্ণ উপকূল একটা, অবশ্যই সেটা তোমাদেরকে চিহ্নিতকরণটা জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে। বিন্ধ্য পর্বতের সঙ্গে প্রায় সমান্তরালে থাকা এই সাতপুরা পর্বত যদি তোমার পরীক্ষা এসে থাকে চিহ্নিতকরণের করার জন্য, তাহলে তোমরা এই অংশটায় চিহ্নিতকরণ করে নেবে। এই যে পর্বতটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এটা ভারতের প্রাচীন পর্বত এবং এটা রাজস্থানে অবস্থিত। এটা যদি চিহ্নিতকরণ হিসাবে এসে থাকে তাহলে তোমরা এই অংশে এইভাবেই চিহ্নিতকরণ করবে। অনেকবার এটা পরীক্ষায় এসেছে, মাধ্যমিকের পরীক্ষায়। কোন কোন সালে এটা এসেছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। 2004, 2007, 2011, 2015 এবং 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই আরাবল্লী পর্বতটা চিহ্নিতকরণ করেছে। সুতরাং বুঝতেই পারছো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর এখন এই যে ত্রিভুজের মতন করে যেটা তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখালাম, এটা হচ্ছে গুরু শিখর, অর্থাৎ এর সর্বোচ্চ শৃঙ্গ। এটাও অনেক সময় এসে থাকে, তোমরা এটাও জেনে রাখো, দেখে রাখো। আর এর পরের যে গুরুত্বপূর্ণ চিহ্নিতকরণটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। উত্তরপ্রদেশে অবস্থিত এই বিন্ধ্য পর্বতটা চিহ্নিতকরণের জন্য তোমরা এই অংশটায় যেভাবে মানচিত্রে এখন দেখতে পাচ্ছ চিহ্নিতকরণ, তোমরা এইভাবেই কিন্তু চিহ্নিতকরণ করে দেবে এই অংশে। 2005, 2013, 2019 এবং 2022-এর পরীক্ষায় কিন্তু এইটা চিহ্নিতকরণের জন্য এসেছিল পরীক্ষায়। সুতরাং বুঝতেই পারছো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে এই চিহ্নিতকরণটাও দেখে নিতে হবে। আর এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরো একটা পর্বত, যেটা কিনা সাতপুরা পর্বত। বিন্ধ্য পর্বতের ঠিক সমান্তরালেই সেটা প্রায় অবস্থিত বললেই চলে। এই যে চিহ্নিতকরণটা এখন দেখছো এটাই হলো সেই সাতপুরা পর্বত। এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, যে পর্বতটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কারাকোরাম পর্বত। জম্মু ও কাশ্মীরের এই অংশের এই যে পর্বতটা অর্থাৎ কারাকোরাম পর্বত, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটাও মাঝে মধ্যেই পরীক্ষায় এসে থাকে, যেমন 2015 সালেই কিন্তু এটা পরীক্ষায় এসেছে। তাই এই চিহ্নিতকরণটাও তোমরা দেখে নাও। ঠিক এই পোর্শনটা মানচিত্রের এই অংশেই কিন্তু তোমরা এইভাবে চিহ্নিতকরণটা করে নেবে। চলে যাব পরবর্তী চিহ্নিতকরণে। এখন তোমরা যেটা চিহ্নিতকরণ হিসেবে দেখছো, দেখো ত্রিভুজের মতন আকারে তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে গডউইন অস্টিন বা K2। গডউইন অস্টিন বা K2 এটা কি তোমরা জানো? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এই অংশটাতেই কিন্তু তোমাকে তখন চিহ্নিতকরণ করতে হবে যদি K2 বা গডউইন অস্টিন পরীক্ষায় এসে থাকে চিহ্নিতকরণের জন্য। এখন চিহ্নিতকরণে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। দেখতেই পাচ্ছ পুরো এই যে অংশটা জুড়ে অবস্থান করছে এটাই হচ্ছে হিমালয়। আর তারই মধ্যে এই যে ত্রিভুজের মতো চিহ্নিতকরণটা দেখছো এটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর
সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তোমরা এতদিন পর্যন্ত সেটা জেনেও এসেছো। তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটা তোমাদের এই পোর্শনে, এটা চিহ্নিতকরণ সাধারণত আসে না, কেটু বা গডউইন অস্টিনটাই সাধারণত এসে থাকে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এর পরে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। মানচিত্রে তোমরা সেই জায়গাটাই এখন চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ, দেখো ত্রিভুজের মতো আকারে সেই চিহ্নিতকরণটা দেখিয়ে দিলাম। এখন মানচিত্রের এই যে চিহ্নিতকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটা হচ্ছে শিবালিক। এটাও কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও যেমন এসে থাকে তেমনি কিন্তু ফাইনাল পরীক্ষাতেও এটা এসে থাকে। তো এই যে অংশটা, তাহলে এটাই হচ্ছে শিবালিক। কোন কোন সালে এসেছে সেটা এখন তোমাদের জানিয়ে দিই। 2007, 2009 এবং 2018-তে আসা এই যে চিহ্নিতকরণ অর্থাৎ শিবালিক পর্বত এতবার যেহেতু পরীক্ষায় এসেছে, তার মানে বুঝতেই পারছো অবশ্যই কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তোমাকে এটাও ভালো করে দেখে নিতে হবে। চিহ্নিতকরণে যে পর্বতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলগিরি পর্বত। এটাও মাঝে মধ্যেই এসে থাকে, এটার গুরুত্বও যথেষ্ট বেশি। কোন সালে এসেছে বা সেটা বলে দিই। 2017 এবং 2023-এর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এটা চিহ্নিতকরণের জন্য এসেছে, তাই এটা যথেষ্টই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবে। এরই সঙ্গে এই যে ত্রিভুজাকৃতির চিহ্নিতকরণটা দেখছো হচ্ছে দোদাবেতা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। পরে তোমাদের দেখিয়ে দেব ভারতের দুটো গুরুত্বপূর্ণ পর্বতমালা, যেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের একেবারে পশ্চিম উপকূল ভাগ বরাবর যে পর্বতমালাটা অবস্থিত এটাই পশ্চিমঘাট পর্বতমালা, যেটা তোমরা চিহ্নিতকরণে এখন দেখতে পাচ্ছ। আর এরপর দেখো ভারতের পূর্ব উপকূল বরাবর সমান্তরাল ভাবে যে পর্বতমালা রয়েছে এটাই হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। প্রতি বছরই এই পোর্শন থেকে কিছু না কিছু চিহ্নিতকরণ এসে থাকে পরীক্ষায়, তাই গুরুত্ব বুঝে এটা বারবার করে অনেকবার করে অনুশীলন করবে। যেটা চিহ্নিতকরণে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুবর্ণরেখা নদী। এই যে নদীটা, এটা ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্টি হয়েছে, তারপরে কি হয়েছে, এটা গিয়ে পতিত হয়েছে বঙ্গোপসাগরে। আর তোমরা নিশ্চয়ই হুড্রু জলপ্রপাতের নাম শুনেছো, সেটা কিন্তু এই সুবর্ণরেখা নদীতেই অবস্থিত। আর বিখ্যাত জামশেদপুর যে শহরটা, সেটা এই সুবর্ণরেখা তীরবর্তী একটা শহর। এই হয়ে গেল প্রথম গুরুত্বপূর্ণ পূর্ববাহিনী নদীটার কথা তোমাদের বললাম। এরপরে এখন মানচিত্রের মধ্যে তোমরা চিহ্নিত যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মহানদী। এটা হলো একটা গুরুত্বপূর্ণ পূর্ববাহিনী নদী। তাহলে মানচিত্রে চিহ্নিত এই যে মহানদী নামক পূর্ববাহিনী নদীটা, এটা উৎপত্তি লাভ করেছে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার শিরাওয়ার উচ্চভূমি থেকে। আর পতিত স্থান তো অবশ্যই বঙ্গোপসাগর। এই যে পূর্ববাহিনী নদ নদীগুলো তোমাদেরকে এখন চিহ্নিত করে দেখাচ্ছি, এদের সমস্তগুলোই কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। সুতরাং পতিত স্থানটা আর বলছি না, বা কোথায় গিয়ে মিলেছে সেটা আর বলছি না, শুধু উৎপত্তি স্থলটাই বলছি। তাহলে মানচিত্রে চিহ্নিত এখন যে নদীটা তোমরা দেখলে এটা হচ্ছে মহানদী। 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় এটা কিন্তু মানচিত্র চিহ্নিতকরণে এসেছিল। এমনকি 2016 সালের মাধ্যমিকেও মানচিত্র চিহ্নিতকরণে এই নদীটা অর্থাৎ মহানদী চিহ্নিতকরণ এসেছিল। সুতরাং এটা গুরুত্বপূর্ণ, তাই মনে করে কিভাবে করতে হবে সেটা অবশ্যই তোমাকে জেনে নিতে হবে। আর এরপরে যে চিহ্নিতকরণটা দেখাবো সেটা হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদীটা এই যে এখন তোমরা মানচিত্রে দেখতে পাচ্ছ চিহ্নিতকরণ করা রয়েছে, এটাই হচ্ছে গোদাবরী নদী। পশ্চিমঘাট পর্বতমালার ত্রিম্বক পাহাড় থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে। এই যে চিহ্নিত নদীটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভারতের অর্থাৎ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, তাই একে আবার দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয়। অনেক সময় এটাও চিহ্নিতকরণে দেওয়া হয় দক্ষিণ ভারতের গঙ্গা, তখন কিন্তু এই গোদাবরী নদীটাই চিহ্নিতকরণ করতে হবে। এই গোদাবরী নদীর তীরেই গড়ে উঠেছে উল্লেখযোগ্য নাসিক শহর। আর যেহেতু পূর্ববাহিনী নদী, তাই এটা কিন্তু বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই গোদাবরী নদীটা বিভিন্ন স্কুলের তো পরীক্ষায় এসেই থাকে টেস্টে, তাছাড়া বোর্ডের পরীক্ষাতেও কিন্তু 2004 এবং 2009 সালে এটা এসেছে। এখন তোমাদেরকে পূর্ববাহিনী নদী হিসাবে যেটা চিহ্নিতকরণে দেখাচ্ছি, এই নদীটা হচ্ছে কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদী পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছাকাছি একটা পার্বত্য স্থান থেকে উৎপত্তি লাভ করেছে। আর পূর্ববাহিনী নদী মানেই সেটা বঙ্গোপসাগরে গিয়ে মিলেছে। এই যে কৃষ্ণা নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তাহলে হলো পূর্ববাহিনী নদী। তোমরা হায়দ্রাবাদের নাম শুনেছো, বিজয়ওয়াড়া নাম শুনেছো, এই শহরগুলো এই কৃষ্ণা নদীর তীরেই গড়ে উঠেছে।
পূর্ব বাহিনী নদী হিসাবে কৃষ্ণা নদী কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা নদী। এটাও অনেকবারই সালের পরীক্ষায় এসেছে। তো বিভিন্ন সালের মধ্যে কোন কোন সালে এটা এসেছে সেটা এখন তোমাদের জানিয়ে দিই। 2008, 2013 এবং 2018 সালের মাধ্যমিকের পরীক্ষায় অর্থাৎ বোর্ডের পরীক্ষায় কিন্তু মানচিত্র চিহ্নিতকরণের জন্য এটা এসেছিল। আর এরপর এখন তোমরা চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পূর্ব বাহিনী নদীর আরো একটা অন্যতম গুরুত্বপূর্ণ নদী, সেটা হচ্ছে কাবেরী নদী। এই কাবেরী নদীকে বলা হয়ে থাকে পবিত্র নদী। তো এই নদীটার উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত থেকে। তাহলে কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে আর গিয়ে মিলিত হয়েছে বঙ্গোপসাগরে। এই নদীর তীরের উল্লেখযোগ্য যে কয়েকটা শহর রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে কটক, মহীশূর, তিরুচিরাপল্লী। এরকম গুরুত্বপূর্ণ শহরগুলো এই কাবেরী নদীর তীরেই গড়ে উঠেছে। কাবেরী নদীটাও এতটাই গুরুত্বপূর্ণ মানচিত্র চিহ্নিতকরণের জন্য, সেটাও কিন্তু বিভিন্ন সময় বোর্ডের পরীক্ষায় এসেছে। 2006, 2015 এবং 2022 সালের মাধ্যমিকের পরীক্ষায় এটা চিহ্নিতকরণে এসেছিল। লুনি নদী তোমরা যেটা দেখতেই পাচ্ছ এখন মানচিত্রে, এটা কিভাবে চিহ্নিতকরণে কোন কোন সময় এসেছে এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দেব। 2010 এবং 2014 সালের বোর্ডের পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় এটা চিহ্নিতকরণের জন্য এসেছিল। ম্যাপ পয়েন্টিং এর একদম শেষ অংশে আমরা এসে গেছি। এখন তোমাদের বলে দিই যে এই যে তোমরা পুরো অংশগুলো দেখছো, ম্যাপ পয়েন্টিং দেখছো, এর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড রয়েছে। মানে প্রতিটা বিষয় ভিত্তিক ম্যাপ পয়েন্টিং সেখানে আপলোড রয়েছে। তোমরা যদি সেই ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করো এবং সেখান থেকে ভিডিওগুলো দেখে নাও। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এরপরে তোমরা ঠিক কি ধরনের ক্লাস চাইছো সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। চলো দেখে নাও একেবারে সর্বশেষ চিহ্নিতকরণ। এই যে নদীটা এখন তোমরা দেখছো চিহ্নিতকরণে অর্থাৎ সবরমতী নদীর তীরে গড়ে ওঠা একটা উল্লেখযোগ্য শহর হচ্ছে গান্ধীনগর। এখন মানচিত্র চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা মাহে নদী বা মাহি নদী নামে পরিচিত। এই নদীটা উৎপত্তি লাভ করেছে বিন্ধ্য রেঞ্জ বা বিন্ধ্যাঞ্চল পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং পতিত হয়েছে বা মিলিত হয়েছে খাম্বাত উপসাগরে। আর এখন তোমরা চিহ্নিতকরণে যে নদীটা দেখতে পাচ্ছ এটা পশ্চিম বাহিনী নদীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নদী, যেটার নাম হচ্ছে নর্মদা নদী। এটা কিন্তু অনেকবার বোর্ডের পরীক্ষায় এসেছে, প্রায় সময় এসে থাকে। তো এটা নর্মদা নদী বলেও তোমায় বলতে পারে বা গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী হিসেবেও বলতে পারে। তো গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদীর মধ্যে তো একাধিক নদী আছে, তুমি যে কোনোটাই লিখতে পারো। নর্মদা উল্লেখ করলে তখন তো তোমাকে এটাই লিখতে হবে, তার জন্য তোমাকে বুঝে নিতে হবে তুমি ঠিক কোন জায়গাটা চিহ্নিতকরণ করবে। তো এখন তোমরা মানচিত্রের এই যে চিহ্নিত নদীটা দেখছো এটাই হলো নর্মদা নদী, যেটা উৎপত্তি লাভ করেছে মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে আর মিলিত হয়েছে কাম্বে উপসাগরে। বিখ্যাত জব্বলপুর শহর এই নর্মদা নদীর তীরেই গড়ে উঠেছে। আর এই নর্মদা নদীটা কোন কোন সময়ে এসেছে বোর্ডের পরীক্ষায় এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দেব। 2005, 2007, 2011, 2020 এমনকি 2024 বোর্ডের পরীক্ষাতেও এই নর্মদা নদী চিহ্নিতকরণের জন্য এসেছিল। এখন তোমরা পশ্চিম বাহিনী নদী হিসেবে যে চিহ্নিতকরণটা দেখছো এটা হচ্ছে তাপ্তি নদী। এটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা পশ্চিম বাহিনী নদী। মহাদেব পর্বতের মুলতাই নামক পার্বত্য স্থান থেকে এই তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে আর মিলিত হয়েছে কাম্বে উপসাগরে। গুরুত্বপূর্ণ একটা উল্লেখযোগ্য শহর যার নাম সুরাট, সেটাও গড়ে উঠেছে এই তাপ্তি নদীর তীরে।